এবারের ঈদের বাজারে নতুন নোট ছাড়ছে না কেন্দ্রীয় ব্যাংক, সুযোগ নিচ্ছে ব্যাপারীরা। রাজধানীর টাকার হাটগুলোতে দাম চড়া। প্রমাণ পেলে দুর্নীতিবাজ রাজস্ব কর্মকর্তা কর্মচারী সরাসরি চাকরিচ্যুত, জানালেন এনবিআর চেয়ারম্যান। তদন্তের নামে নয়, সময় নষ্ট। এবং গ্রিন হাউস পদ্ধতিতে টমেটো চাষে সফল বগুড়ার কৃষকরা। কৃষিতে যুগান্তকারী ভূমিকা রাখতে পারে বলছেন সংশ্লিষ্টরা। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক বিজনেস টাইমে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। এবারে পুরো খবর। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে বাজারে আসছে না নতুন নোট। কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তের সুযোগ নিচ্ছেন নতুন নোটের ব্যাপারীরা। রাজধানীর টাকার হাটগুলোতে এরই মধ্যে চড়া নতুন নোটের বাজার। বাংলাদেশ ব্যাংক বলছে পুরনো ডিজাইনের কোনো নোট বাজারে ছাড়া হবে না। জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে টাকায় রাখা হবে জুলাই বিপ্লবের ছবি, যা পাওয়া যাবে আগামী মে মাসে। বিস্তারিত ওয়ালিদ সাকিবের প্রতিবেদনে। নতুন পোশাক আর নতুন নোট, এই দুই ছাড়া যেন জমে না বাঙালির ঈদ। তাই তো প্রতি বছর ঈদের আগে নতুন টাকার নোট বাজারে ছাড়ে বাংলাদেশ ব্যাংক, যা লেনদেন হয় বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে। এবারও শুরুতে নতুন নোট বিনিময়ের সিদ্ধান্ত থাকলেও পরে সেখান থেকে সরে এসেছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা। পুরনো ডিজাইনের তথা শেখ মুজিবের ছবিযুক্ত নতুন নোট লেনদেন না করতে দেয়া হয় নির্দেশনা। বাংলাদেশ ব্যাংকের এমন সিদ্ধান্তে চড়া দামে কেনাবেচা হচ্ছে নতুন টাকা। গুলিস্তান ও মতিঝিলের টাকার হাট ঘুরে দেখা গেছে 10 ও 20 টাকার প্রতি বান্ডিলে ক্রেতাদের অতিরিক্ত গুনতে হচ্ছে 400 থেকে 450 টাকা। মানে এক বান্ডিল 10 টাকা নোট দিয়ে আমি 350 বা 400 টাকা কিনি, এক বান্ডিল মানে 1000 টাকায় 350 বা 400 টাকা বেশি। এটা তো খুবই মানে একটা মানুষের নাগালের বাইরে জিনিসটা। এগুলো আমাদের যে আগের সংগ্রহগুলো ছিল ওগুলো দ্বারা আমরা চলতেছি। ব্যাংক কিন্তু টোটালি একদম নিষিদ্ধ, কোনো নোট ছাড়তেছে না। 10 জনের দাম শুনে আইটা চলে যায়, এটা তো আমার পুরোটা লাভ দেয়। কিন্তু আমি যেই কোয়ালিটি ভাবে বেচার দরকার ওইভাবে বেচতে পারতেছি না। 10 জনে জিজ্ঞাসা করে একজনে কিনে। বাংলাদেশ ব্যাংক বলছে আগামীতে যে নতুন নোট আসবে সেখানে যুক্ত হবে জুলাই বিপ্লবের ছবি, থাকবে নতুন গভর্নরের স্বাক্ষরও। ডিনোমিনেশনের নোটগুলো যেগুলো নতুন ডিজাইনে বের হবে সেগুলো আশা বাজারে ঢোকাতে তবে বিলম্বিত হবে। এজন্য আমরা চাচ্ছি সকল ডিনোমিনেশনের নোটই ফ্রেশ নোট এবং নতুন ডিজাইনের নোট ওটা যাতে বাজারে আসে, ওইটার জন্যই আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সবারই এক্সপেকটেশন আছে যে এই সম্প্রতি যে আগস্ট বিপ্লব, যেটা জুলাই বিপ্লব ঘটে গেল, তার ইয়েকে মানে ইমেজকে ধারণ করে এই ধরনের নোট বাজারে আসুক। নতুন নোট ছাপানোর প্রক্রিয়ায় সাধারণত 18 মাস সময় প্রয়োজন হয়, তবে এবার গভর্নরের নির্দেশে 6 মাসেই তা সম্পন্ন হচ্ছে বলে জানান মুখপাত্র। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। বেসরকারি 3 ব্যাংক এনবিআর কমার্শিয়াল, এনআরবি ও মেঘনা ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র জানান, ব্যাংকগুলোর আর্থিক দিক থেকে ভালো থাকলেও এর পরিচালনা পর্ষদ ছিল অকার্যকর। জানান, এসব ব্যাংকের বেশিরভাগ পরিচালক সদস্যরা বিদেশে অবস্থান করছেন। এছাড়া দেশে যারা রয়েছেন তাদের কয়েকজনের নামে দুদকে মামলা চলমান। সে কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বোর্ডগুলো ফাংশনাল না এই কারণে যে আমাদের এই যে বোর্ড মেম্বাররা যারা আছেন অনেকেই বিদেশে অবস্থান করছেন, অনেকেই দুদকের মামলায় জড়িত হয়ে আছে, অনেকের আবার ট্রাভেল ব্যান রয়ে গেছে। তো এইগুলো বিচার বিশ্লেষণ করে যেহেতু দীর্ঘদিন ধরে তারা ইরেগুলারলি এই বোর্ড মিটিংগুলো করছেন এবং বোর্ড মিটিংয়ে যথাসময়ে বা এটা উপস্থিত থাকতে পারছেন না, সে বিবেচনায় বাংলাদেশ ব্যাংক এই বোর্ডগুলোকে রিকনস্ট্রাক্ট করে দিয়েছে। প্রমাণসহ দুর্নীতিবাজ রাজস্ব কর্মকর্তা কর্মচারীদের ধরিয়ে দিলে অভিযুক্তকে সরাসরি চাকরিচ্যুত করা হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। এক্ষেত্রে তদন্তের নামে সময় নষ্ট করা হবে না বলেও জানান তিনি। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় তিনি আরও বলেন, কাউকে খাতির করে ট্যাক্স ছাড় দেয়া বা কারো ওপর অন্যায়ভাবে ট্যাক্স চাপিয়ে দেওয়ার মতো ঘটনা আর চলতে দেয়া হবে না। বিভিন্ন ধরনের তাজা ফল আমদানিতে অগ্রিম কর কমানো হলো। এখন থেকে 5% অগ্রিম কর দিতে হবে, যা এতদিন 10% ছিল। বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এ সংক্রান্ত আদেশ জারি করেছে। অবিলম্বে তা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। যেসব তাজা ফল আমদানিতে অগ্রিম কর কমানো হলো সেগুলো হলো তাজা বা শুকনা কমলা লেবু, আঙ্গুর, আপেল, নাশপাতি ও লেবু জাতীয় ফল।
এর আগে গত 9 জানুয়ারি আমদানি করা ফলের উপর সম্পূরক শুল্ক 20 থেকে 30% করা হয়েছিল। ফলে বাজারে আমদানি করা বিদেশি ফলের দাম বেড়ে যায়। রমজানের 12তম দিনে জমজমাট বেইলি রোডের ইফতার বাজার। ক্রেতাদের চাহিদা অনুযায়ী নানা রকম মুখরোচক খাবার নিয়ে হাজির ব্যবসায়ীরা। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও ব্যবসায়ীরা বলছেন গত বছরের ন্যায় এবারও অপরিবর্তিত রয়েছে খাবারের দাম। দর্শক, আমরা প্রতিবেদনটির জন্য একটু অপেক্ষা করব। মূল্যসূচকের উত্থানে চলতি সপ্তাহের লেনদেনে শেষ হলো দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। তবে সূচক বাড়লেও লেনদেন বাড়েনি ঢাকার বাজারে। বৃহস্পতিবার সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবসে ডিএসইতে বেড়েছে দুটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসই এক্স 9 পয়েন্ট বেড়ে অবস্থান নেয় 5225 পয়েন্টে। মূল্যসূচক বাড়লে এদিন ঢাকার বাজারে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে 38 কোটি টাকা। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 163টির, কমেছে 154টির এবং অপরিবর্তিত রয়েছে 77টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে 2 পয়েন্ট। পাশাপাশি লেনদেন বেড়েছে 3 কোটি টাকার বেশি। প্রমাণসহ দুর্নীতিবাজ রাজস্ব কর্মকর্তা কর্মচারীদের ধরিয়ে দিলে অভিযুক্তকে সরাসরি চাকরিচ্যুত করা হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। এ সংক্রান্ত প্রতিবেদনটি আমরা একটু দেখে আসব। বাংলাদেশ সরকারের 2025-26 অর্থ বছরের বাজেটে কর, শুল্ক, ভ্যাট সংক্রান্ত জাতীয় বাজেট প্রণয়নের লক্ষ্যে এই প্রাক বাজেট সভা। এতে যোগ দেন এনবিআর চেয়ারম্যান, রাজস্ব কর্মকর্তা সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা। এ সময় আগামী বাজেটে ব্যবসায়িক সুবিধা দানে নানা প্রস্তাব উপস্থাপন করেন ব্যবসায়ী নেতা ও উদ্যোক্তারা। রাজস্ব কর্মকর্তারা নানাভাবে উদ্যোক্তাদের হয়রানি করেন বলেও অভিযোগ করেন তারা। যদি গুজরাট টেক্সটাইল পলিসিতে যান তাহলে দেখবেন গুজরাটে কি কি ফ্যাসিলিটিস গুলো টেক্সটাইল সেক্টরে দিচ্ছে, আমরা সেই সেক্টর গুলো অনুযায়ী ইন্ডিয়াতে যে ফ্যাসিলিটিস আছে আমরা সেটা পাচ্ছি না। আইনে আছে 100 গ্রাম পর্যন্ত ব্যাগেজ রুলে আনতে পারে। 100 গ্রাম মানে 8.5 ভরি। তাহলে এই যে একটা 100 ভরি 150 ভরি ওজনের গয়না নিয়ে আসে দুবাই থেকে, এটা কিভাবে আসে? আপনি যদি আপনার এআরও আরও এনারা অনেক শক্তিশালী, একটা ফোন আসে আপনি কি আমি জি, তো আপনি দেখা করবেন, আপনি মালিক হন আর যাই করেন দেখা করেন। তো এই জিনিসগুলি বন্ধ করেন, আমরা আপনারা যা চান আমরা সব দিব। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান বলেন, কাউকে বিশেষ সুবিধা আর কারো উপর অন্যায়ভাবে কর চাপিয়ে দেওয়া যাবে না। আপনার কাউকে খাতির করে তার যা ট্যাক্স দেওয়ার কথা ছিল সেই ট্যাক্স না নিয়ে কম ট্যাক্স করা, এটা যেমন অন্যায়। আবার একজন ট্যাক্স পেয়ারের যা ট্যাক্স দেওয়ার কথা তার অনেক বেশি গুণ ট্যাক্স করা, এটা অন্যায়। এনবিআর চেয়ারম্যান বলেন, কারো একার পক্ষে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। দুর্নীতিবাজ রাজস্ব কর্মকর্তাদের ধরতে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমরা যদি এই অন্যায় অত্যাচার কন্টিনিউয়াসলি সহ্য করতে থাকি তাহলে আমাদের অন্যায় অত্যাচার কমবে না, বাড়বে। আমি তো বলেছি এরকম যদি হাতে নাতে কোনো ধরা পড়ে আমরা কোনো রকমের কোনো তদন্ত, কোনো ঝগাঝাটি, কোনো কিছুর মধ্যে যাবো না। সোজা আমরা বলবো যে আপনি অনেক সার্ভিস দিয়েছেন, এখন আপনাকে ধন্যবাদ। রাজস্ব আহরণের চাপ থাকলেও নতুন বাজেটে অগ্রিম আয়কর, ভ্যাট, ট্যাক্স ও শুল্ক কাঠামোতে ব্যবসা বান্ধব পরিবর্তন আনার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। তিনিও একসময় বিদেশে সুতরাং এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখা উচিত। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে দ্রুত স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধের আদেশ জারির নির্দেশও দেন এনবিআর চেয়ারম্যান। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। গ্রিনহাউস পদ্ধতিতে টমেটো চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন বগুড়ার কৃষকরা। এই পদ্ধতিতে এখন কয়েক গুণ বেশি ফসল উৎপাদন হচ্ছে। আর কৃষকদের মাঠ পর্যায়ে সব ধরনের সহযোগিতা করছে বেসরকারি প্রতিষ্ঠান TMSS। আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুস সালাম বাবুর তথ্যে ডেস্ক রিপোর্ট।
সারা বছর বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদনের জন্য আধুনিক কৃষি খাতে নতুন সম্ভাবনা দেখাচ্ছে গ্রিন হাউস। বগুড়ার নওদাপাড়ার কৃষকরা গ্রিন হাউস স্থাপন করেছেন, যেখানে বিশেষ প্রযুক্তির মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়। অতিরিক্ত গরম বা ঠান্ডার প্রভাব ফসলের উপর পড়ে না। মাটির পরিবর্তে ব্যবহার করা হয় কোকোপিট, যা গাছের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। পাশাপাশি কোনো রাসায়নিক সার ব্যবহার ছাড়াই সম্পূর্ণ জৈব সার প্রয়োগে বিষমুক্ত সবজি উৎপাদন হচ্ছে। এখানে রোপণ করা টমেটো গাছের প্রতিটির উচ্চতা 10 থেকে 12 ফুট। চলতি মাসে প্রতিটি গাছ থেকে 4 থেকে 5 কেজি টমেটো উৎপাদন করা হবে জানালেন কৃষকরা। যে সময় বৃষ্টি হওয়ার কথা সে সময় বৃষ্টি হয় না, প্রাকৃতিক দুর্যোগ, সেক্ষেত্রে যদি কৃষকেরা গ্রিন হাউসটা করে সেক্ষেত্রে আপনি পর্যাপ্ত পরিমাণ যে সময় পানি প্রয়োজন, পানি সেচ, সেক্ষেত্রে উপকৃত হওয়ার সম্ভাবনা বেশি। এখানে কোনো গাছের রোগ বালাই কম এবং কোনো কীটনাশক ব্যবহার করা হয় না, তাতে আমরা বিষমুক্ত জিনিস ফল খেতে পারছি। এই পদ্ধতিতে সংকটকালীন সময়ে ফসল উৎপাদন করে লাভবান হবে কৃষক, বলছেন টিএমএসএস এর কর্মকর্তারা। টমেটো কোনো সময় 150 থেকে 200 টাকা কেজি, এখন 20 টাকা কেজি। তো এই যে সময়ে দাম বাড়ে ওই সময় যদি আমরা এইটাকে টেম্পারেচার কন্ট্রোল করে করতে পারি তাহলে কিন্তু এটা অল্প জায়গায় বেশি ফলন করে এটা অনেক লাভবান হওয়া যেতে পারে। এখানকার আপনি দেখেন 1000 চারা আমরা এখানে লাগিয়েছিলাম টমেটোর। 1000 চারার মধ্যে কোনো চারাই নষ্ট হয়নি, প্রত্যেকটি চারা থেকেই আমরা ফলন পেয়েছি। ফলে এই জন্য গ্রিন হাউস আমাদের জন্য, কৃষির জন্য খুবই উপকারী। মাত্র 10% জমিতে 1.5 বিঘার সমপরিমাণ ফসল বছর জুড়েই উৎপাদন করা সম্ভব এই গ্রিন হাউসে। 10 শতক জমিতে 1.5 বিঘা জমির মতো প্রোডাকশন আসবে। আর ইয়ার রাউন্ড বারংবার বিভিন্ন ফসল করা যাবে, এমনকি আনসিজনেও করা যাবে ডিউ টু কন্ট্রোলিং দ্য টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি। তো এই জন্যই এটা আমরা করতে চাই। একবার নির্মাণ করে গ্রিন হাউসে 25 বছর পর্যন্ত চাষাবাদ করা সম্ভব, যা কৃষিতে যুগান্তকারী ভূমিকা রাখতে পারে মনে করেন কৃষিবিদরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আধুনিক কৃষি বাস্তবায়নে বদলে যাচ্ছে গ্রামীণ কৃষি অর্থনীতি। গ্রামের শিক্ষিত যুব সমাজ এখন আর চাকরির পেছনে না ঘুরে হচ্ছেন কৃষি উদ্যোক্তা, বাড়ছে কর্মসংস্থানও। দিনাজপুরে একদল কৃষি উদ্যোক্তা শুধু শশা আবাদ করে আয় করছেন লাখ লাখ টাকা। ফখরুল হাসান পলাশের রিপোর্টে বিস্তারিত। দিনাজপুরের খানসামা উপজেলার চক কাঞ্চনপুর গ্রামের কৃষি উদ্যোক্তা যুবক মাসুম বিল্লাহ কৃষি অফিসের পরামর্শে ও ইউটিউব দেখে পড়াশোনার পাশাপাশি শশা চাষের সিদ্ধান্ত নেন তিনি। 2 একর জমিতে মাচা পদ্ধতিতে উপসি জাতের শশা আবাদ শুরু করেন মাসুম। তিনি জানান তার উৎপাদন ব্যয় হয়েছে 2 লাখ টাকা। এরই মধ্যে 60,000 টাকার শশাও বিক্রি করেছেন তিনি। চলতি মৌসুমে উৎপাদন খরচ বাদে 4 লাখ টাকা লাভ হবে এমন আশা করছেন তিনি। গ্রামীণ কৃষি অর্থনীতি বদলে দিতে আধুনিক কৃষির বিকল্প নেই বলেও জানান এই তরুণ উদ্যোক্তা। 40 দিনে বীজ রোপণ থেকে শুরু করে 40 দিনের ভিতরে ইনকাম পাবেন এবং এটা একটা খুবই লাভজনক চাষ পদ্ধতি। এবং আমরা যখন প্রথম এটা চাষ শুরু করি আমাদের এলাকায় মালচিং পদ্ধতিতে চাষ শুরু করি, মানুষ আমাদেরকে পাগল বলে। শশার আবাদ করে মাসুম বিল্লাহ শুধু নিজে স্বাবলম্বী হননি, কর্মসংস্থানও হয়েছে অনেকের। শিখতেছি কিভাবে টেকনোলজি ডেভেলপ করব এই বিষয়ে জানতেছি এবং আগামীতে ইনশাল্লাহ সামনেবার আমিও লাগাবো। শশা প্রজেক্টটা খুব ভালো লাগছে, লাভজনক ব্যবসা। শশাটা তাড়াতাড়ি, অতি তাড়াতাড়ি হয়, ওই জন্য ভালো লাগে। অলরেডি 33-35 মন করে বেচছি, সেটা 600 টাকা মন থেকে আজ এই পর্যন্ত 1200 টাকা মন। আমার নিম্ন হলেও 70-80 হাজার টাকা কিনা বেচবো, সর্বনিম্ন হলেও 70 হাজার বেচবো। আমার খরচ হাইস্ট হলে হবে 8 থেকে 9 হাজার। মাসুম বিল্লাহ এখন গ্রামের সব বেকার যুবকের অনুপ্রেরণা। তার পরামর্শ নিয়ে শশা আবাদ করে সফল হয়েছেন অনেকে। এই অঞ্চলে উৎপাদিত শশা স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। রোজার মৌসুম, আমরা জানি রোজার একটু চাহিদা মানুষের ভক্ষণের ফলে বেড়ে যায়, সেই প্রেক্ষিতে বাজারটাও বেশ ভালো, কিছু ভালোভাবে লাভবান হচ্ছে। এখানে লোকাল বাজারে বিক্রি হচ্ছে, পাশাপাশি এখানকার উৎপাদিত শশা ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে। দিনাজপুরে প্রতি বছর 400 হেক্টর জমিতে শশার আবাদ হয়, যা থেকে শশার উৎপাদন হয় 8 থেকে 8,500 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল বিজনেস টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।